এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত, নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। গণভোট নিয়ে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো আপত্তি না থাকে, তাহলে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। নির্বাচন নিয়ে ইতোমধ্যেই আলাপ চলছে। আমরা দেখছি যে বিএনপি ইতোমধ্যেই 237টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন, জামাত আগে ঘোষণা করেছেন, এনসিপিও দৌড়ে এগিয়ে আছেন। আমরা আজকে মিরর ক্যাফেতে নির্বাচনী আলাপচারিতায় অতিথি করেছি আমাদের রাজশাহীর এনসিপির মহানগরের আহ্বায়ক এবং এনসিপির পক্ষ থেকে রাজশাহী 2 আসনে সম্ভাব্য পদপ্রার্থী মোবাশ্বের আলী। মোবাশ্বের আলী, আপনাকে মিরর ক্যাফেতে স্বাগত। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছি এই মুহূর্তে নির্বাচনী আলোচনা খুব বেশি হচ্ছে, নির্বাচনের মাঠে হচ্ছে এবং রাজনীতির মাঠেও হচ্ছে। আপনার এলাকায় রাজশাহী, সেখানে আপনি সম্ভাব্য পদপ্রার্থী এনসিপির পক্ষ থেকে। নির্বাচনী যদি বলি প্রচার প্রচারণা ব্যস্ততা কেমন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বিগত ফ্যাসিবাদী 15 থেকে 17 বছরের সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাটাই আসলে ভেঙে পড়েছিল। বাংলাদেশের মানুষ বহুদিন ধরে, বাংলাদেশের এই নতুন জেনারেশন কোনো নির্বাচনেই ভোট দিতে পারেনি বলতে গেলে। ভোটারবিহীন নির্বাচন হয়েছে, রাতে নির্বাচন হয়েছে। এই রকম পরিস্থিতিতে ফ্যাসিবাদ পতনের পরে বাংলাদেশের মানুষের সবচেয়ে কনসার্নের জায়গা হচ্ছে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি ওনারা ওনাদের প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট একটি সময়ের ভিতরে, বলা যায় যে ফেব্রুয়ারিতে যে ওনারা ডিক্লারেশন দিয়েছেন, সে আলোকেই সকল দল বিভিন্ন দাবি দেওয়া থাকলেও আমাদের কাছে মনে হচ্ছে সবাই নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছে। সেই হিসেবে আমার দলও নির্বাচনের দিকেই যাচ্ছে, নির্বাচনের সকল প্রস্তুতি রাখছে। ইতিমধ্যে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম চলমান আছে। 13 তারিখ পর্যন্ত প্রথম ধাপে একটি ডেট ছিল। এরপরে এটাকে সারা দেশের সাধারণ এই প্রজন্মের, নতুন প্রজন্মের ছেলেদেরকে সুযোগ করে দেওয়ার জন্য প্রচুর উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ফর্ম বিতরণ হওয়ার কারণে এটাকে 20 তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তো সেটা 20 তারিখ পর্যন্ত চলার পরে আমাদের মনোনয়ন ঘোষণা হবে। আমরা প্রত্যাশা রেখেই ফর্ম উঠাইছি। আশা করা যায় যদি আমার দল আমাকে চূড়ান্তভাবে মনোনীত করে, আমরা মাঠ পর্যায়ে সব ধরনের প্রস্তুতি রাখছি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আপনি তো নির্বাচনী আসনে যাচ্ছেন, অর্থাৎ আপনার এলাকায় যাচ্ছেন, তো কি নিয়ে যাচ্ছেন? এর আগে আপনি কি কাজ করেছেন সে এলাকায়? আমরা মূলত, আপনারা জানেন যে এনসিপি একদম সদ্য ভূমিষ্ঠ একটি রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের বয়স বাংলাদেশের পরিমণ্ডলে প্রায় 1 বছরও পরিপূর্ণ হয়নি। এইরকম একটি রাজনৈতিক দলকে নতুনভাবে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন সেন্ট্রাল থেকে শুরু করে আমাদের কেবল আহ্বায়ক কমিটি হয়েছে মহানগরে। এই মহানগর কমিটি আবার থানা হয়ে ওয়ার্ড পর্যন্ত পৌঁছে দিতে হবে, সে কর্মকাণ্ড আমরা করছি। আমরা আসলে নির্বাচন প্রস্তুতি বলতে যেটাকে বোঝাই, আমরা আসলে দলের কাঠামোটাকেই আগে তৈরি করছি। এটাই আমাদের নির্বাচনী প্রস্তুতির একটি অংশ বলে আমরা মনে করছি। জোট যদি হয় সেক্ষেত্রে এনসিপি কি চিন্তা করছে? বিএনপির দিকে যাবে নাকি জামাতের দিকে যাবে নাকি এককভাবে করবে, কি মনে করেন? বাংলাদেশে 1991 সালের পরেই এই জোটের রাজনীতির একটি ট্র্যাডিশন চলে আসছে। বাংলাদেশে কোনো দলই এককভাবে নির্বাচন করে না। মূলত এনসিপি সদ্য একটা ঘোষণা দিয়েছে, তারা এককভাবে নির্বাচন করতে চায়, বা তাদের কিছু মিত্র বিএনপি এবং জামাত ইসলামীর বাইরে নতুন করে 8-9টি দল নিয়ে একটি জোট করতে চায়। তো আবার আমাদের কাছে মনেও হয় যে আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই জোট বিএনপি বা জামাত যে কারোর সাথেই হতে পারে। বিএনপি বাংলাদেশের যারা রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে যারা থাকবে, জুলাই চেতনার অন্তর্ভুক্ত যারা থাকবে, জুলাই চেতনাকে লালন করে যারা আসলে কাজ করবে, আমরা আমাদের দলের সার্বিক দিক বিবেচনা করে এই দলের আগামী দিনে রাজনৈতিক অ্যাডভান্টেজের চিন্তা করে আমরা একটি জোট, যে কোনো জোট বেছে নিতে পারি। আমি মনে করি আমার দল একদমই কংক্রিট কোনো জায়গায় চলে যায়নি যে যেখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না। যেটা ভালো মনে হবে সেন্ট্রাল নেতৃবৃন্দ পরামর্শ করে, আলোচনা করে, পর্যালোচনা করে একটি যে কোনো জোটে যেতে পারে বলে মনে করি আমরা। আপনি বলছিলেন যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, তো সেই জায়গা থেকে ধরে নিলাম যে আপনি বিএনপি থেকে বিএনপির আপনারা জোট করেছেন, সেই এলাকায় মিজানুর রহমান মিনু যিনি আছেন,
তিনি আপনাকে কেন ছেড়ে দিবেন? আমরা তো অনেকটা শুনছি যে এরকম যে বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে, তো নিজ থেকে কেন উনি এমপি হওয়া ছেড়ে দিবেন? আপনারা যদি রাজশাহীর ইতিপূর্বে রাজনীতি খেয়াল করে থাকেন, বিগত 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল। খুবই কাকতালীয় ব্যাপার, এই রাজশাহীতে আওয়ামী আমলে 3টি নির্বাচনেই বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির যে সেন্ট্রাল সাধারণ সম্পাদক ছিলেন ফজলে হোসেন বাদশাকে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছিল। আপনারা জানেন যে ওয়ার্কার্স পার্টি বাংলাদেশে কোনোভাবেই রাজনৈতিকভাবে সার্ভাইভ করার মতো শক্তিশালী দল নয় আসলে। কিন্তু তারপরেও জোটের রাজনীতির কারণে, জোটের রাজনীতির নানা রকম সমীকরণ আছে। একটি জোটের মিত্র দলকে ধরে রাখার জন্য নানা রকম রাজনীতি হয়, নানা প্রেক্ষাপটে একটি দলকে রাখার জন্য এবং সেই দলের ডিমান্ডগুলো ফুলফিল করার জন্য বিভিন্ন বড় দলগুলো চেষ্টা করে। এনসিপি বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থান থেকে গড়ে ওঠা একটা দল, এবং এই দলকে শুধু বিএনপি না, আমরা ভেতরে জানি, বুঝি, টের পাই যে সকল পক্ষই চাচ্ছে এনসিপি কাছে রাখতে। এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় খুবই সাবলীলভাবে সকল মানুষের সেন্টিমেন্টকে নিজেদের পক্ষে নেয়ার জন্যই মূলত তারা এনসিপিকে নেয়ার ব্যাপারে সর্বোচ্চ কমিউনিকেশন রাখছে এনসিপির সাথে। এনসিপি এখানে সকল পক্ষ তো যেতে পারবে না, এনসিপি যেটা বেটার সেটা বেছে নেবে ইনশাল্লাহ। যদি জামাতের সাথে জোট হয় সেক্ষেত্রে জামাতকে ছেড়ে দিবে? রাজশাহীতে জামাত বলেন, বিএনপি বলেন, জোটের রাজনীতির কারণে আমরা মনে করি যে কারোরই যে কোনো সিদ্ধান্ত, ইভেন আমাকেও যদি দল বলে যে আপনি আপনার আসনে নির্বাচন করতে পারবেন না, তো এটা তো আমাকে দলের সিদ্ধান্ত মেনেই নিতে হবে। তো বিএনপি এবং জামাত তাদের সেন্ট্রালও যদি কোনো সিদ্ধান্ত নেই, জামাতের জন্য বেশি সহজ। বিএনপি দেখছেন যে সারা দেশব্যাপী প্রার্থী ঘোষণার পরে বিভিন্ন জায়গায় বিবদমান পক্ষগুলো মাঠে নেমে এসে প্রতিবাদ জানাচ্ছে, এই প্রার্থীর বিভিন্ন দুর্বলতাগুলো প্রকাশ করছে, তাদের প্রার্থী কেন এখানে প্রার্থিতা পাওয়ার দাবিদার সেটা তারা বোঝানোর চেষ্টা করছে। তো জামাত বাংলাদেশে একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। জামাত কখনোই সেন্ট্রালের নির্দেশনার বাইরে কোনো কর্মকাণ্ডেই তারা যায় না, কোনো মত প্রকাশ করে না। জামাতের দলীয় সিদ্ধান্তে জামাতের আমিরে জামাতকেও যদি সেন্ট্রাল সিদ্ধান্ত দেয় যে আমিরে জামাত নির্বাচন করবে না, আমিরে জামাত সম্ভবত নির্বাচন করবে না, এটাই জামাতের ক্ষেত্রে এটা সবচেয়ে সহজ। যদি বিএনপি হয় সেক্ষেত্রে আপনার প্রধান যদি প্রতিপক্ষ বলি জামাত, তো সেই জায়গা থেকে আমরা যেমনটি দেখি যে আপনার সাথে জামাতের একটা সখ্যতা ছোট থেকেই ছিল, শিবিরের সাথে ছিল, তো সেই জায়গা থেকেই আসলে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাত। কিভাবে দেখছেন? এবং আপনি বলছিলেন যে বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় মনোনয়ন বাতিলের যে স্লোগান, সেই স্লোগান শোনা যাচ্ছে, সেই এলাকায় বিএনপির যারা পক্ষে, মিজানুর রহমান মিনুর পক্ষে, তারা আপনার বিরুদ্ধে যাবে কিনা? না, রাজনীতিতে আসলে আপনি যখন একটি দল করতে আসবেন তখন পূর্বে কার সাথে সখ্যতা ছিল, কার সাথে বৈরিতা ছিল, এটা রাজনীতির কোনো বিষয় না। আমি এখন এনসিপিকে পুরোপুরি ধারণ করে এনসিপি করি। সেক্ষেত্রে যে দলই আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে আসুক, সে দলকে আমি আমার দলের আদর্শ, আমার দলের নৈতিক স্ট্যান্ডের আলোকে আমি আসলে ফেস করব। এটার জন্য আমার কোনো হীনমন্যতা কাজ করবে না। যদি জামাত থেকে আপনি নির্বাচন বলতে জোট করে যান আর কি, তাদের সাথে জোট করে যান, সেক্ষেত্রে আলোচনার জায়গা থেকে জামাতের যারা কর্মী রয়েছে বা ওই এলাকার যারা জনশক্তি রয়েছে, তারা আপনাকে কিভাবে নিবে? রাজশাহীতে রাজনৈতিক পরিবেশ খুবই সৌহার্দ্যপূর্ণ। আপনারা দেখবেন রাজশাহীতে আমাদের সাথে বা অন্য কোনো দলের সাথে, বিএনপি জামাতের সাথে, জামাত বিএনপির সাথে, এনসিপির সাথে জামাত এবং বিএনপির কারোর সাথে কোনো সম্পর্কের অবনতির মতো কিছু ঘটেনি এখনও। আমি মনে করি যে জোটগতভাবে আমাদের সাথে যে কারোরই অ্যালায়েন্স হোক, কারোরই এটাকে সেন্ট্রাল নির্দেশনা, সেটা বিএনপির পক্ষ থেকে হোক আর জামাতের পক্ষ হোক, কেউই বাধা হয়ে দাঁড়াবে না। যদি জামাত থেকেও না দেয়, বিএনপি থেকেও না দেয়, অর্থাৎ আপনারা না যান, সেই জায়গা থেকে শুধুমাত্র এনসিপি, কি মনে করেন কেমন ভোট আছে এনসিপির সেই এলাকায়? এইটা খুবই একটি জরুরি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এনসিপি এককভাবে ইলেকশন করলে এনসিপি আসলে কি করতে পারবে। আপনারা খুব খেয়াল করছেন কিনা জানি না, বিভিন্ন জরিপগুলো হচ্ছে, এই জরিপগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা তথ্য উঠে আসছে যে প্রায় 60% মানে দেশের মানুষ কাকে ভোট দিবে সিদ্ধান্তহীনতায় আছে।
তো আমরা যদি যারা আমাদের প্রতিপক্ষ প্রার্থী হবেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবেন, আমি আমার দল যদি আমাকে মনোনয়ন দেন আর আমি যদি একজন প্রার্থী হিসেবে নিজেকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, বর্তমান জেনারেশন সেই আগের ট্রেডিশনাল ব্যবস্থা অনুযায়ী আমার বাবা একটা দলকে ভোট দিয়ে আসছে, সন্তানও তাকে ভোট দিবে, তার সন্তান তাকে ভোট দিবে, এই প্রজন্ম এই দিকে যাবে না। আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা জুলাইয়ের বাংলাদেশের যে মানে একটা সেন্টিমেন্টাল কাঠামো ভেঙে যে আন্দোলন করে বাংলাদেশের মানুষকে মুক্ত করার ক্ষেত্রে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যে ভূমিকা রেখেছিল, তার যে ভালোবাসা, তার যে কমিটমেন্ট অর্জন হয়েছে, আমরাও ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা খুব শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবো। আমরা যদি প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হই, দল যদি আমাদেরকে চায় যে এককভাবে নির্বাচন করতে হবে, আমি মনে করি আমরা সেক্ষেত্রেও আমরা অন্যান্য প্রার্থীদেরকে আমরা বোঝাতে সক্ষম হব যে আমরা মাঠে তাদের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তেই নেমেছি। নির্বাচনী মাঠে অথবা নির্বাচনী মাঠ ছাড়াও আপনারা বলছিলেন যে আপনারা বিভিন্ন জায়গায় আসলে কমিটি দিচ্ছেন। তো আমরা তো দেখে থাকি যে বিএনপি বলে জাতীয়তাবাদের কথা এবং জামাত বলে তারা ইসলামী শরিয়া কায়েম করবে। তো এনসিপি আসলে কোন আদর্শের ভিত্তিতে মানুষের কাছে কথা বলে? আমরা আসলে বাংলাদেশের ট্রেডিশনাল পলিটিক্স যে ক্ষমতার যে দৌরাত্ম্য, রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন, মানে 40 বছর 50 বছরের যে দুঃশাসনের বাইরে আমরা একটি নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলছি। এই নতুন রাজনীতির মাধ্যমে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমাদের টার্গেটই হচ্ছে দেশে সুশাসন থাকবে, বৈষম্যহীন সমাজ হবে, মানুষের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না। আমরা সকল দলই এই কথাগুলো বলে আসছে, বাট যখনই ক্ষমতায় গেছে তখন তারা ক্ষমতায় গ্রহণের পরের দিন থেকে এই বৈষম্য তৈরি হয়েছে। একটি দল ক্ষমতায় আসলে আর একটি দল গ্রাম ছেড়ে পালিয়ে গেছে, বছরের পর বছর এলাকায় আসতে পারেনি। এরকম নানা ধরনের বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে আমরা এগুলো দেখে আসছি, দেখে অভ্যস্ত। আমরা চাই, আমরা কোনো ভয়ের রাষ্ট্র কায়েম করতে চাই না, আমরা একটি মানবিক রাষ্ট্র কায়েম করতে চাই, যে রাষ্ট্রে সকল দল এবং মত একসাথে সম্মিলিতভাবে বৈষম্যহীনভাবে বেঁচে থাকবে, নিরাপদভাবে বেঁচে থাকবে। আমাদের মূলত এই কনসেপ্টটা হচ্ছে বাংলাদেশ পন্থার কনসেপ্ট, দায় ও দরদের রাজনীতি। আমরা প্রত্যেকটা মানুষের জন্য, আমার দল যে করে এবং আমার দল যে করে না, প্রত্যেকটা মানুষের সাথে আমরা সমান মানুষ মনে করতে চাই মানুষকে। আমরা কোনো দলীয় পরিচয়ের বৃত্তে আমাদেরকে আটকে রাখতে চাই না। এটাই মূলত আমাদের লক্ষ্য। আপনার যে নির্বাচনী আসন, সেই আসনে যদি সমস্যার কথা বলি, কি কি সমস্যা আছে? আমাদের নির্বাচনী আসনে বহুবিধ সমস্যায় আছে। আসলে আমাদের বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বর্তমান জেনারেশন বিভিন্নভাবে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের ক্ষেত্রে বা ওভারঅল সামাজিক পরিবেশে মাদক একটি অনেক বড় থ্রেট। এটা একটা সমস্যা। আমাদের রাজশাহীতে আমার যে রাজনৈতিক যে মানে টেরিটরি আছে বা রাজশাহীর 2 আসন আছে, ইভেন টোটাল রাজশাহীকেও যদি আমরা ধরি, তাহলে রাজশাহীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা, কর্মসংস্থানের অভাব। তো আবার আমাদের রাজশাহীতে নারীরা অনেক বেশি পিছিয়ে পড়েছে। শিক্ষার ক্ষেত্রে নারীরা এগিয়ে গেল, কর্মসংস্থানের দিক থেকে নারীরা নানাভাবে পিছিয়ে আছে। তো আমরা মনে করি যে আমরা এই সমস্যাগুলোকে স্পেসিফিকভাবে অ্যাড্রেস করতে চাই। অ্যাকচুয়ালি এই সমস্যাগুলো অ্যাড্রেস করলে এই সমস্যাগুলো কিভাবে আমরা ওভারকাম করতে পারি, রিমুভ করতে পারি, এইটা নিয়ে মূলত আমরা কাজ করতে চাই। আমরা দেখি যে বিভিন্ন সময়, আপনি বলছিলেন মাদকের কথা, অনেক রাজনৈতিক দল আছে তাদের নেতাকর্মীরা মাদকের সাথে জড়িত থাকে। তো সেই জায়গা থেকে আসলে রাজনৈতিক দলের কি করবার থাকে? রাজনৈতিক দলের কাছে মাদক সিন্ডিকেট অনেক বড় চ্যালেঞ্জ। প্রত্যেকটা রাজনৈতিক দলের পেছনে এই মাদকের যারা সিন্ডিকেট আছে তারা কোটি কোটি টাকা ব্যয় করে। আমরা সেই পথে আমরা যেতে চাই না। আমরা এই যুব সমাজকে, আমাদের এই প্রজন্মকে, যে প্রজন্ম রক্ত দিয়ে এই বাংলাদেশকে রক্ষা করেছে, দ্বিতীয় স্বাধীনতা এনেছে, এই প্রজন্ম আমাদের চোখের সামনে মাদকের মধ্যে ধ্বংস হয়ে যাবে, এটা আমরা কখনো হতে দেব না। যত বড় চ্যালেঞ্জই হোক আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনার এলাকায় আপনি কি কাজ করতে চান? আমাদের এলাকায় বহুমাত্রিক আসলে প্রয়োজনীয়তা আছে। আমাদের রাজশাহীকে ঘিরে আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে আসার পর থেকে
অনেক দিন ধরেই একজন রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করছি, বিভিন্ন সময় রাজনীতির ভিতর দিয়েই বরঞ্চ এই জীবন গড়ে উঠেছে আমাদের। রাজশাহীকে আসলে আমার খুব মানে স্বপ্ন একটা, গোটা রাজশাহীকে একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা। নারীদের জন্য কি করতে চান স্পেশালি? নারীদের জন্য স্পেশালি নারীরা, আমাদের রাজশাহীর নারীরা বিভিন্নভাবে পিছিয়ে আছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে আছে। আমরা নারী উদ্যোক্তা গড়ে তুলতে চাই, নারীদের জন্য স্পেশাল কিছু প্রশিক্ষণ করতে চাই বিভিন্নভাবে। নারীরা যে যে জায়গাগুলোতে কমফোর্ট এরিয়া তাদের, সেই বিষয়ের ব্যাপারে আমরা প্রশিক্ষণ অ্যারেঞ্জ করে নারীদেরকে উদ্যোক্তা হিসেবে তার অন্তর্ভুক্ত করতে চাই। আমরা চাই রাজশাহী শহর কেন্দ্রিক, প্রধান শহর কেন্দ্রিক নারী উদ্যোক্তাদের একটি হাব তৈরি করতে চাই, যেখানে শুধুমাত্র নারীরা তাদের বিভিন্ন, অনেকে আছে যে যারা একটু বুটিকে এক্সপার্ট, অনেকে আছে যে হলো ওই নকশি কাঁথা তৈরিতে এক্সপার্ট, অনেকে আছে ক্ষুদ্র যে কোনো কুটির শিল্পে এক্সপার্ট। এদের জন্য রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে একটা বিগ বাজারের মতন আমরা কোনো ব্যবস্থা করতে চাই। আবার অনেকে আছে, ইদানিং দেখবেন যে ভার্চুয়ালি অনেক নারীরা বিভিন্ন জিনিস, বিভিন্ন খাবার তৈরি করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা সেল করে হোম ডেলিভারি দিচ্ছে। নারীরা চেষ্টা করছে তাদের জায়গা থেকে, কিন্তু তাদের রাষ্ট্রীয় সহায়তার অভাবের কারণে তারা আসলে এগিয়ে যেতে পারছে না। আমরা যদি রাজশাহীর মানুষেরা যদি আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করে, আমরা নারীদের পেছনে আমাদের এই শ্রমকে, আমাদের এই পরিকল্পনাকে ব্যয় করে নারীদেরকে এগিয়ে নিয়ে আসতে চাই। যদি সম্ভাবনার কথা বলি, যেটি নিয়ে আসলে ইতিপূর্বে কোনো রাজনৈতিক দল কাজ করেনি যারা ক্ষমতায় ছিল, এমন কোনো সম্ভাবনার জায়গা আছে কিনা রাজশাহী আপনার? আসলে রাজশাহীকে শিক্ষানগরী বলা হয়, আবার রাজশাহীকে আপনার ক্লিন সিটিও বলা হয়। তো এই রাজশাহী আসলে পরিকল্পিত কোনো নগরায়ন হয়নি রাজশাহীতে, পরিকল্পিত আবাসন হয়নি, খুবই অপরিকল্পিতভাবে রাজশাহী শহর গড়ে উঠেছে। রাস্তাঘাটগুলোকে খুব সুন্দর করা হলেও রাস্তার চারপাশকে ঘিরে যে পরিবেশ, এই পরিবেশের কোনো ডেভেলপমেন্ট হয়নি। একটি সুপরিকল্পিত গ্লোবাল স্ট্যান্ডার্ডের যদি আমরা কোনো পরিকল্পনা নিতে পারি, রাজশাহীকে আমরা ঢেলে সাজাতে পারবো আমরা ইনশাল্লাহ। রাজশাহীতে সারা দেশের মানুষ রাজশাহীতে ছুটে যায় শুধু সুন্দর নগরী দেখবে বলে। ইদানিং আমরা দেখি অনেক নাটক, সিনেমার রাজশাহীতে শুটিং হচ্ছে, শুধুমাত্র শহরে কিছু রাস্তাকে ঘিরে সড়কবাতি হয়েছে তাই। কিন্তু এইটাকে আমরা দেখছি, আমরা বিশ্বের বেশ কয়েকটি দেশে ঘুরে আসার সুযোগ হয়েছে আমার। প্রত্যেকটা দেশের আপনার প্রধান শহরের পাশ ঘিরে, নদীকে ঘিরে বিভিন্ন রকমের পর্যটন ডেভেলপমেন্ট হয়েছে। সেখান কেন্দ্রিক আপনার আমরা যারা দেশের বাইরে থেকে সেখানে যাই, তাদের জন্য ভালো রেস্তোরাঁর ব্যবস্থা আছে, ভালো হোটেলের ব্যবস্থা আছে। মানুষ যখন সারা বিশ্বের মানুষ যখন একটা সিটিতে ছুটে আসবে, তখন ওই শহরের বহু মানুষের কর্মসংস্থান অটোমেটিকলি হয়ে যাবে। সর্বশেষ জানতে চাইব যে ইতোমধ্যেই আমরা জানি যে নির্বাচনের দিনে গণভোটের কথা বলা হয়েছে, তো জামাত বলছে যে না, গণভোট আগেই হতে হবে। কি মনে করেন, জামাত কি ছাড় দিবে নাকি নির্বাচনী কোনো শঙ্কা আছে? এইটা তো জামাতের একান্ত নিজস্ব পলিসির ব্যাপার। জামাত ছাড় দিবে কি দিবে না, জামাতের সামনে সম্ভবত যমুনা ঘেরাও একটা কর্মসূচির কথা আমরা শুনেছি, সেই দিন আসলে বোঝা যাবে। তবে আমি মনে করি যে বাংলাদেশের সকল দলেরই একটু দায়িত্বশীল হয়ে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব জন্য সবাইকে একটু পজিটিভলি ছাড় দিয়ে চিন্তা করতে হবে। দেশ যেন আমাদের আন্তদলীয় দ্বিমত, দ্বন্দ্ব, মতবিরোধের কারণে তৃতীয় কোনো পক্ষ যেন এই দেশে এসে আমাদের দেশকে আবার কোনো দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলতে না পারে। আপনারা জানেন, সদ্য একটি পলাতক ফ্যাসিবাদী শক্তি লকডাউন দেওয়ার নামে একটি কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছে এবং বিভিন্ন জায়গায়, কয়েকটা জায়গাতে রাস্তা আটকে দিয়ে, অনেক জায়গায় এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে তারা চেষ্টা করছে। তারা কিন্তু কোনো রকমের অনুতপ্ত নয়, বরঞ্চ তারা আবার সেই আক্রমণাত্মক একটি পরিস্থিতি ফিরিয়ে নিয়ে এসে বাংলাদেশকে জিম্মি করার তারা চিন্তা করছে। সেই ক্ষেত্রে অবশ্যই মনে করি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল
জাতীয়তাবাদী বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, আরও অন্যান্য দল আছে, ইসলামী আন্দোলন আছে, এবি পার্টি আছে, সকল দলকেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এই দেশের প্রশ্নে। সকলকেই সংলাপের প্রয়োজন হলে সংলাপ করতে হবে, ছাড় দেওয়ার মানসিকতা থাকলে ছাড় দিতে হবে, রাষ্ট্রের সাথে একযোগে কাজ করে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলবার চেষ্টা করেন যে সরকারি আসলে নির্বাচন চায় না, একটা সংকট সৃষ্টি করেছে। আপনি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখেন কিনা? সরকারের পক্ষ থেকে আমি আসলে কোনো শঙ্কা দেখি না। সরকার চেষ্টা করছে একটু ব্যালেন্স হয়ে, সবার সব কথা যেমন রাখেনি, আবার সব কথা সরকার ফেলেও দেয়নি। সরকারের আন্তরিকতা আছে বলে আমরা মনে করছি। সরকারের সিদ্ধান্ত, কোনো রাষ্ট্রের সিদ্ধান্ত কোনো পক্ষের দিকে পুরোপুরি মানে পজিটিভ চলে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। আর যতদিন ক্ষমতার দ্বন্দ্ব থাকবে, যতদিন ক্ষমতার প্রতিযোগিতা থাকবে, ততদিন সবার মধ্যে এই ধরনের বিভক্তি থাকবেই। তারপরেও গণতন্ত্রের সুসংহত করার জন্য আমাদের নানা মত, নানা পথকে কুরবানি দিয়ে আমাদের ঐক্যমতের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাকে মিরর ক্যাফেতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মিররের সকল দর্শককে, এবং স্পেশালি ধন্যবাদ আমার রাজশাহী 2 আসনের জনসাধারণকে। আমরা চাই তারা যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা রাজশাহীর জন্য কাজ করতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম রাজশাহী 2 আসন নিয়ে নির্বাচনী কথা। আমরা শুনছিলাম যে আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে যে কোনো দিকেই জোট হতে পারে। আবারও আগামী কোনো পর্বে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।